আসসালামু আলাইকুম। প্যারাডক্স ম্যাথে আমি শরীফুদ্দিন রনি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। যে অধ্যায়টা হচ্ছে কি যে আপনাদের গণিত বইয়ের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ অধ্যায় 12। ঠিক আছে, তো দেখেন এই অধ্যায়টা আপনারা খুব বেশি একটা গুরুত্ব সহকারে করতে চান না, তবে আমি বলবো একটু গুরুত্ব নিয়ে করবেন। তার কারণটা হচ্ছে যে এই অধ্যায়তে দুই চলক বিশিষ্ট যে সমীকরণের সমাধান দেয়া আছে, তো এই সমীকরণগুলো আসলে হচ্ছে কি যে আপনার ম্যাথ করার জন্য বলতে পারেন যে কি যে বেসিক একটা উপকরণ, যেটার সাহায্যে আপনি ম্যাথটাকে বুঝতে পারবেন, ঠিক আছে, শিখতে পারবেন ম্যাথের মতো করে। তাই আমি এই অধ্যায়টা নিয়ে শুরুতে আপনাদেরকে কিছু কথা বলছি, তো এর পরবর্তীতে আমি একটি বোর্ড কোশ্চেন আপনাদের সামনে সলভ করব। তো দেখেন এই অধ্যায় থেকে এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি যে সহগগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, যখন অর্থাৎ দুইটা সমীকরণ যদি আপনার দেয়া থাকে, সাপোজ x প্লাস 3y ইকুয়াল 1, এবং হচ্ছে কি আর একটা সমীকরণ হচ্ছে আমার 2x প্লাস 6y ইকুয়াল 2। তো দেখেন এখান থেকে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে কি এর সহগগুলোকে বুঝতে হবে। ঠিক আছে, আমরা যদি দেখেন মানে সহগকে যদি a দিয়ে প্রকাশ করি এবং চলকটি হচ্ছে কি x1, ঠিক আছে, সহগটাকে যদি আমি ধরে নিই এখান থেকে b এবং হচ্ছে কি চলকটা হচ্ছে y, আর এটাকে ধরবেন c1। ঠিক আছে, যে ধ্রুবপদটা আছে ধ্রুবপদটাকে এই পাশে যদি নিয়ে আসেন তাহলে কি হবে, সেই ক্ষেত্রে মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে দেখেন সেম ভাবে আমি এটাকে যদি এটা সহগটাকে যদি ধরে নিই a, আর এই চলকটা হবে কি x2। আসলে বেসিক্যালি এটা ছিল কি 1 নং সমীকরণ আর এটা ছিল কি 2 নং সমীকরণ। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। ঠিক আছে, তো দেখেন এখন লক্ষ্য করে এটাকে আমি অবশ্যই বলতে পারি কি by2 এবং এটা হচ্ছে c2। তো এই ক্ষেত্রে এখান থেকে ঠিক আছে যে এই এমসিকিউ টাইপের যে কোশ্চেনটা থাকে, ঠিক আছে, যে কি যে আপনাকে এখান থেকে প্রশ্ন করে যে কি যে এগুলো কি সামঞ্জস্য কিনা, ঠিক আছে, অনির্ভরশীল কিনা বা সমাধান আছে কিনা, ঠিক আছে, এই টাইপের মানে কাজ করে থাকে সাধারণত এমসিকিউ গুলো কোশ্চেন গুলোতে। তো দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কি যে এই বিষয়টাকে একটু ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, বা আপনার ইচ্ছা হলে আপনি এটাকে সাজিয়ে লিখতে পারেন x প্লাস 3y মাইনাস 1, এটা যদি হয় 1 নং সমীকরণ, 2x প্লাস 6y মাইনাস 2 ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এর সহগগুলোকে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তাহলে 100% প্রথমে যেটা করবেন, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে কি a ধরলেন, এটাকেও a ধরলেন, এখন এটাকেও ধরে নেন a1, এটাকে a2 ধরে নেন, এটাকে ধরেন b1, এটাকে ধরেন b2। ঠিক আছে, যেহেতু সবগুলাই ভিন্ন ভিন্ন জিনিস বোঝাচ্ছে আপনার কাছে। তো দেখেন এখান থেকে ফার্স্ট কাজ যেটা হচ্ছে, ঠিক আছে, যে x এর সহগগুলোর অনুপাত দিয়ে আপনি কাজ করবেন। x এর সহগগুলোর অনুপাত, এখন দেখেন এই x এর সহগগুলোর অনুপাত তো হচ্ছে কি কম্পেয়ার বা তুলনা করা, তুলনাটা করেন কিসের মাধ্যমে, ভাগের সাহায্যে। তাহলে এখানে অবশ্যই 1 আছে, এটা দেখেন 1/2। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি হাফ আসছে আপনার। ঠিক একইভাবে y এর সহগগুলোর অনুপাত কি আছে, 3/6 ইকুয়াল হাফ, অথবা বা দিয়ে লিখতে পারেন বা হাফ। ঠিক আছে, এবং দেখেন যে কি যে এখান থেকে যে ধ্রুবপদগুলো আছে এগুলো অবশ্যই লিখবেন ধ্রুবপদ বা ধ্রুবকের তো সহগ হবে না, ধ্রুবকের অনুপাত, ধ্রুবকের সাথে কোনো সহগ থাকবে না, ধ্রুবকের অনুপাত, তাও কি আসে হাফ। অর্থাৎ এই তিনটা অনুপাতই কি আসছে আপনার সমান আসছে। তাহলে অতএব আপনি এখানে লেখার সময় অবশ্যই লিখবেন হাফ ইকুয়াল 3/6, হাফ লিখবেন না, ভুলেও হাফ লিখবেন না, কারণ এই 3/6 থেকে হাফ আসছে, মূলত সহগের অনুপাত বের করছেন, এই সহগটা কি ছিল 3/6 ছিল, ইকুয়াল হাফ। অর্থাৎ দ্যাট মিন্স এই সহগগুলোর অনুপাতগুলো সবগুলো কি দেখছেন, সমান দেখছেন।
তাহলে দেখেন এই তুলনাটা যেটা করবেন তিনটা ওয়েতে এটাকে তুলনা করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি তিনটা ওয়েতে এটা তুলনা হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি দেখেন এখানে আমি কি কাজ করছি, a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। তাহলে লক্ষ্য করে দেখেন এই তিনটাই যখন আপনার সমান আসছে তখন আপনি এটাকে বলবেন কি, সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান আছে, অসংখ্য সমাধান আছে এটার ক্ষেত্রে, ঠিক আছে? কি বলবেন একটু নোট করে রাখবেন, আমি মুখে বলছি। যখন তিনটা সমান থাকবে তখন কি বলবেন, সামঞ্জস্য এবং হচ্ছে কি নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। এখন সাপোজ আপনার এই সহগগুলোর অনুপাত কোনো কারণে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, যদি কখনো এই আকারটা আসে আপনার, তাহলে এদেরকে বলবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে তেমন বেসিক দিচ্ছি না এখানের মধ্যে, জাস্ট একটু বোঝার জন্য আমি বলছি, এমসিকিউ প্রশ্নটা যাতে আনসার করতে পারেন। এটা কিন্তু সহগ, এই সহগগুলো দুইটা মানে কি যে দুইটা যে আপনার চলক ছিল ওই চলক দুইটার যদি অনুপাত সমান না আসে তখন এটাকে বলবেন সামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান আছে শুধুমাত্র একটা সমাধান পাবেন আপনি, এখানে অসংখ্য সমাধান পাবেন না। মানে এই জিনিসটা অসংখ্য মানের জন্য এটা সত্য হতে পারে, বাট এটা অসংখ্য মানের জন্য সত্য নাও হতে পারে, শুধুমাত্র একটা ভ্যালুর জন্য এটা কি হবে, সত্য হবে। অসংখ্য মিন্স হচ্ছে কি যে এক্স এর ভ্যালু, ঠিক আছে, যে কোনো দুইটা বসাইলে এখান থেকে রাইট আসতে পারে, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু দুইটা বসাইলে রাইট আসতে পারে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো দেখেন যখন আপনার এই দুইটা চেক দেওয়া হয়ে গেছে তাহলে ধ্রুবপদটাকে চেক দেওয়া দরকার নাই। বাট যদি আপনার a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল টু, ঠিক আছে, c1/c2 যদি আসে, তিনটা শর্ত আমি আবারও বলছি আপনাদেরকে, যদি তিনটা সমান হয় তাহলে সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান আছে অসংখ্য। যদি দুইটা সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার সামঞ্জস্য হবে, ঠিক আছে, এবং অনির্ভরশীল হবে, প্রত্যেকে কি হবে, অনির্ভরশীল। এবং কি থাকবে, সমাধান শুধুমাত্র থাকবে একটা থাকবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হবে একটু লক্ষ্য করে দেখেন, ঠিক আছে? যদি আমি প্রথম ক্ষেত্রে ভুল বলে থাকি সেজন্য আমি দুঃখিত, তাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং দেখেন a1/b1 নট ইকুয়াল টু c1/c2, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটা সমাধান নাই, অর্থাৎ এটাকে আপনি সলভ করতে পারবেন না। এই চেকটা দিলে আপনি বলতে পারবেন যে কি যে এটাকে আসলে সমাধান করা যায় কিনা। এই তিনটা জিনিস দিয়ে আপনাদের এমসিকিউ অনেক বেশি পরিমাণে আসে। এবার আসেন একটা কথা বলে দিই, যেহেতু এটা আপনাকে সমাধান করতে হবে এই অধ্যায়টাতে, ঠিক আছে? তো সমাধানের নিয়ম সাধারণত 4 পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি, ঠিক আছে? আমি বলছি আপনাকে 4টা পদ্ধতি কি কি। 4টা পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। 4টা পদ্ধতি হচ্ছে নাম্বার ওয়ান মনে রাখবেন, প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে কি, সাপোজ এখানে দুইটা আপনাকে সমীকরণ দেয়া আছে 2x + 3y = 1 এবং ধরেন 3x + 4y = 2। তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ধরবেন, আপনি এটাকে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ধরবেন। ধরার পরে দিয়ে 1 নং সমীকরণ থেকে x এর একটা ভ্যালু এখান থেকে সাইড ট্রান্সফার করে আপনি বের করে নিতে পারবেন। ঠিক 1 নং থেকে যেই মানটা বের করতেছেন, x এর ভ্যালু বের করেন, y এর ভ্যালু বের করেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বের করেন। বের করার পরে এটাকে 100% 2 নং সমীকরণে বসাবেন এবং ওই যেই 1 নং থেকে যে সমীকরণটা বের করছেন সেটাকে 3 নং সমীকরণ আপনি ধরে নেবেন, ঠিক আছে? জাস্ট আমি বুঝাচ্ছি এখানে জিনিসটাকে। আর আরেকটা প্রসেস হচ্ছে কি যে অপনয়ন পদ্ধতিতে, নাম্বার 2 অপনয়ন পদ্ধতিতে আপনি এটাকে কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে আপনাকে কি করতে হবে, আপনি ফার্স্টে টার্গেট করবেন যে আপনি কাকে বাদ দিতে চাচ্ছেন। সাপোজ আপনি বাদ দিতে যাচ্ছেন x কে বাদ দিতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কি করবেন, 2 নং সমীকরণে যে x এর সহগটা আছে সেটা দিয়ে, x এর সহগ সেই সহগটা দিয়ে 1 নং সমীকরণকে গুণ করবেন এবং 1 নং সমীকরণে যে x এর সহগটা যেটা আছে সেটা দিয়ে আপনি কি করবেন, 2 নং সমীকরণটাকে গুণ করবেন। দেন আপনি মাইনাস করে দিলে এটা বের হয়ে যাবে, যেহেতু দুইটা প্লাস আছে। এখানে সাইনটা বুঝে আপনি প্লাস মাইনাস করবেন। যদি একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে তাহলে 100% প্লাস করবেন, একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে তাহলে 100% কি করবেন, এখান থেকে অবশ্যই প্লাস করবেন। এবং যদি দুইটা যদি সমান চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ দুইটাই যদি প্লাস হয়,
তাহলে আপনি কি করবেন, বিয়োগ করবেন, এবং দুইটাই যদি মাইনাস হয় তাহলেও কি করবেন, বিয়োগ করবেন। ঠিক আছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে আপনি কি করবেন, যোগ করে দিবেন জাস্ট। এরপর নাম্বার 3 যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিতে জাস্ট একটা সূত্রের সাহায্যে হবে। তো আমি যে বোর্ড কোশ্চেনটা সলভ করাবো সেখানে আর গুণন পদ্ধতিতে আপনাদেরকে সমাধান করতে বলবে, সেই জায়গাটাতে সূত্রটা আমি আপনাদেরকে লিখে দেব। ঠিক আছে, এবং দেখেন 4 নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি, আমরা মানে গ্রাফের মাধ্যমে সেটাকে সমাধান করতে পারি, গ্রাফের মাধ্যমে অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা সেটাকে সমাধান করতে পারি। তো চলেন আর বেশি কথা বাড়াবো না, আমি বোর্ড কোশ্চেনটা সমাধানে চলে যাচ্ছি। তো দেখেন বোর্ড কোশ্চেনটাতে এটা হচ্ছে 2020 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, 2020 সালের একটা প্রশ্ন। তো আমরা একটু লক্ষ্য করে দেখি কি হয় এখানের মধ্যে। প্রশ্নটা আপনাদের সামনে দেওয়া আছে, প্রশ্নটা একটু দেখে নেবেন খুব ভালোভাবে, তাহলে অঙ্ক করার পরেও আপনি বুঝতে পারবেন জিনিসটা যে কি হচ্ছে এই জায়গাতে। তো দেখেন ক নাম্বার প্রশ্নটাতে বলতেছে কি, যে দেখাও যে সমীকরণ জোট পরস্পর অনির্ভরশীল, সমীকরণ জোট পরস্পর অনির্ভরশীল। তাহলে দেখেন এখান থেকে যে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের পার্থক্য 6 এবং সংখ্যাটির অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, তার ও মূল সংখ্যার যোগফল 132। আবার 4x - 5y = -7 এবং 5x - y = 7 একটি সরল সমীকরণ জোট। তো এই জোটটা থেকে আপনাকে বলা হচ্ছে ক নাম্বার প্রশ্নটা সলভ করার জন্য। তো ক নাম্বার প্রশ্নটার মধ্যে আগে প্রথমে আপনি দেওয়া আছে দিয়ে অবশ্যই সমীকরণ দুইটা লিখে নেন, 4x - 5y, 4x - 5y = -7। এটা হচ্ছে কি আপনার 1 নং সমীকরণ। বা দিয়ে ঠিক আছে আপনি এটাকে সাজিয়ে নেন, 4x - 5y + 7 = 0। ঠিক আছে, তাহলে ওইটাকে না ধরে আপনি এটাকে ধরেন 1 নং সমীকরণ। এবং দেখেন দেখি যে এবং কি দেওয়া আছে আপনার কাছে, 5x - y = 7। তাহলে এটাকে আপনি অবশ্যই লিখতে পারেন 5x - y - 7 = 0, 2 নং সমীকরণ। আচ্ছা, আপনাদেরকে আমি কিন্তু ফার্স্টে যেই জিনিসটা দেখিয়েছিলাম সেখানে ছিল যে কি, যে যখন আপনার অনির্ভরশীল হবে, ঠিক আছে, যখন আপনার অনির্ভরশীল হবে তখন কি ঘটতেছে জিনিসটা, অনির্ভরশীল দুইটা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে কি, অনির্ভরশীলের জন্য আপনার অবশ্যই a1 / a2 নট ইকুয়াল টু b1 / b2। ঠিক আছে, এই জিনিসটা একটা চেক দিতে পারেন যদি অনির্ভরশীল যেহেতু বলছে আপনাকে। আর আরেকটা চেক হবে কিসের ক্ষেত্রে হবে, আপনার a1 / a2 equal to b1 / b2 doesn't equals to c1 / c2। ঠিক আছে, অনির্ভরশীল যদি হতে হয় তাহলে এই দুইটা কন্ডিশন দিয়ে আপনাকে চেক দিতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করি, x এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে অনুপাত x এর সহগদ্বয়ের অনুপাত 5, দুইটাই পজিটিভ আছে, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিবেন, ইকুয়াল 1। y এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত কি আছে, দুইটাতেই -1 আছে, -1 / -1 ইকুয়াল অবশ্যই 1 আসবে। ধ্রুবক পদের বা ধ্রুবকের অনুপাতে দেখেন কাহিনীটা কি হয়েছে আপনার। তাহলে কি আছে ধ্রুবকের অনুপাতের মধ্যে, c1 এর ভ্যালু 1 আছে, বাট 7 আছে, পজিটিভ 7 আছে, এবং এটাতে কি আছে দেখেন -7, তাহলে অবশ্যই ইকুয়াল কি আসবে, -1। একটু লক্ষ্য করে দেখেন তো এই যে এই জিনিসটাকে মেনে চলছে কিনা সে, অনির্ভরশীল হওয়ার জন্য এটা মেনে চললেই হবে। তাহলে আপনি এখান থেকে অবশ্যই বলতে পারেন 5, অতএব 5/5 equal to -1 / -1 not equal to 7/-7। অর্থাৎ এটা আমরা কি বলতে পারি, পরস্পর অনির্ভরশীল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ক নাম্বার প্রশ্নটা হচ্ছে এইটাই।
এবার দেখেন খ নাম্বার প্রশ্নটা, খুব সহজ স্যার এই ম্যাথগুলো, ঠিক আছে, যদি আপনি বুঝতে পারেন খুবই সহজ, খুবই সহজ এটা। এবং দেখেন যে প্রশ্নটা যেটা উদ্দীপক আকারে দেওয়া ছিল, আপনার সংখ্যার যে বিষয়টা ছিল, এটা কিন্তু আপনাদের 5.1 অথবা 5.2 এর মধ্যে, ঠিক আছে, এটা দিয়ে ম্যাথ আছে 5.1 এবং 5.2 এর মধ্যে, এটা দিয়ে একটা ম্যাথ আছে, ঠিক আছে। তো দেখেন এখন খ নাম্বার প্রশ্নটার মধ্যে আপনাদেরকে কি বলছে, খ নাম্বার প্রশ্নটার মধ্যে আছে কি যে সংখ্যাটি নির্ণয় করো। একটু কথাটা বোঝার চেষ্টা করবেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কর চেয়ে বড় হবে বা ছোট হবে, এমন কোনো কন্ডিশন নাই। বাট পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই একটা কন্ডিশন থাকবে আপনার। আচ্ছা, লক্ষ্য করে দেখেন এখান থেকে, যদি দেখেন খ নাম্বার প্রশ্নটার মধ্যে, যদি, আচ্ছা আমি ধরি একক স্থানীয় অঙ্ক যেভাবে করেন আপনি, এক্স দশক স্থানীয় অঙ্ক 10y। স্যার প্রশ্ন হচ্ছে কেন 10y ধরলাম, আমি এটাকে কেন 10y ধরলাম, প্রশ্নটা হচ্ছে এটা। দশক স্থানীয় অঙ্ক, সরি, দশক স্থানীয় অঙ্ক হবে y, তাহলে অতএব দশক স্থানীয় অঙ্ক y ধরলাম। সংখ্যার ক্ষেত্রে দেখেন কি কাজ হয় এটা, অতএব সংখ্যাটি কি হবে আপনার একটু লক্ষ্য করে দেখেন তো। আমি একটা সংখ্যা লিখছি এখানে 23, ঠিক আছে। আপনার হিসাব অনুযায়ী সংখ্যাটা লেখার সময় কাকে আগে লিখেছেন? অবশ্যই কিন্তু দশক স্থানীয় অঙ্কটিকে আগে লিখেছেন। কিন্তু স্যার আমি যদি আপনাকে কোশ্চেন করি এই জায়গাতে যে 23 তে 2 এর স্থানীয় মানটা কত আসলে বলেন তো একটু, 20, 2 এর স্থানীয় মানটা 20, দ্যাট মিন্স 2 এর সাথে এখানে কি গুণ আছে, 10 গুণ আছে দশক স্থানীয় অঙ্কের মধ্যে, এবং 3 তো 3 আছে আপনার। তাহলে এই সংখ্যাটাকেই তো আমি এখন এই জায়গাতে দশক স্থানীয় অঙ্ক y 2 যে সংখ্যাটা ছিল সেটাকে y ধরেছি, দ্যাট মিন্স এটার সাথে অবশ্যই কি থাকবে, 10 গুণ থাকবে, 10y প্লাস x। বুঝতে পেরেছেন বিষয়টা? সংখ্যাটা তাহলে এটা দাঁড়াবে। এখন দেখেন আপনার এই 10y প্লাস x দেওয়া আছে, ফাইন, এবং আপনাকে এখানে বলা আছে কি যে অঙ্কদ্বয়ের পার্থক্য, ঠিক আছে। প্রশ্ন মতে দেখেন, ঠিক আছে, প্রশ্ন মতে x মাইনাস y এই শর্তটা একটু লক্ষ্য করে দেখেন। এখানে আমি একটা শর্ত লিখবো এখন, x গ্রেটার দেন y, অবশ্যই, আদারওয়াইজ কি চলে আসবে একটু দেখেন। যদি x যদি গ্রেটার দেন y না হয় তাহলে কি চলে আসবে একটু লক্ষ্য করে দেখেন তো, মাইনাস চলে আসবে। একটা অঙ্কের মান কখনো মাইনাস আসতে পারে না, সেই জন্য আপনি এখানে এই কন্ডিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে, এই কন্ডিশনটা দিয়ে দিবেন। মেবি এটা কুমিল্লা বোর্ডের কোনো একটা কোশ্চেন হতে পারে বা ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে, আমি সঠিক আসলে খেয়াল নাই এই জিনিসটা। তো দেখেন, তো আমি এখানে কি লিখলাম, এটা একটা সমীকরণ আমি তৈরি করে নিলাম, 1 নং সমীকরণ। এখন এই সংখ্যাটা আমি মানে এই দুইটা অঙ্ক দিয়ে আগেই সংখ্যাটা আমি রেডি করে রেখেছি। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এই যে সংখ্যাটি, লক্ষ্য করে দেখেন। আচ্ছা স্যার, এখান থেকে এই যে 23 আছে, 23 যদি স্থান বিনিময় করে তাহলে অবশ্যই কি হবে, 32 হবে না? দ্যাট মিন্স এটাকে x ধরেছিলেন, x স্থান বিনিময় করা সংখ্যাটাকে কি ধরেছিলেন, x, আর এটা কি ছিল আপনার y ছিল। তাহলে স্থান বিনিময়কৃত যে সংখ্যাটি আছে, স্থান বিনিময়কৃত সংখ্যাটি, স্থান বিনিময়কৃত সংখ্যাটি তাহলে কি হবে দেখেন লক্ষ্য করে, 10x প্লাস y, এই যে স্যার 10x প্লাস y হয় না, x চলে আসছে y এর জায়গাতে, y চলে গেছে x এর জায়গাতে, এটাই তো স্থান বিনিময় করা, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা যদি সমীকরণ গঠন করতে চাই, স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল 132। তাহলে দেখেন লক্ষ্য করে, প্রশ্ন মতে আবার লিখে দিতে পারেন, সামনে আবার লিখে দিতে পারেন, আবার প্রশ্ন মতে, ঠিক আছে, আবারটা লিখে দিতে পারেন, আবার প্রশ্ন মতে। তাহলে এই দুইটার যোগফল মানে সংখ্যাটা যেটা ছিল 10y প্লাস
আচ্ছা, আপনার প্রশ্নের মতে যেহেতু বলা আছে তাহলে আমি এটাকে লিখি আগে 10x প্লাস y প্লাস 10y প্লাস 10y plus x equal 132. That means 11x plus 11y equal 132. সমীকরণগুলোকে একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে 11 আপনি কি নিতে পারেন, কমন নিতে পারেন। কমন নিলে কি থাকবে 11টা x plus y 132 বা x plus y equal কি থাকবে তাহলে দেখেন তো 12 থাকে কিনা, কি থাকবে 11 22 12 থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হচ্ছে কি আপনার 2 নং সমীকরণ। স্যার লক্ষ্য করে দেখেন তো এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি আমি যোগ করে দেই, ঠিক আছে, যদি আমি যোগ করে দেই 1 প্লাস 2 করে একটু লক্ষ্য করে দেখেন x to x ইকুয়াল y y কাটা যায় 18, x ইকুয়াল 9। x এর ভ্যালুটা এই জায়গাতে অথবা আপনার এখন যে কোনো সমীকরণের মধ্যে x এর ভ্যালুটাকে বসিয়ে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি 1 নং সমীকরণে x ইকুয়াল 9 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে, ঠিক আছে, x ইকুয়াল 9 1 নং এ বসিয়ে x ইকুয়াল 9 যদি 1 নং এ বসান তাহলে কি আসবে 9 মাইনাস y ইকুয়াল 6। দ্যাট মিন্স y ইকুয়াল কি 3 আসবে না আপনার? দেখেন তো লক্ষ্য করে 9 ওই পাশে গেল তাহলে কি আসলো -3 আসলো, তাহলে -1 দিয়ে গুণ করলেন y ইকুয়াল 3। তাহলে আপনাকে সংখ্যাটি নির্ণয় করতে বললো ওনারা, সংখ্যাটি নির্ণয় করতে বললো। আপনি দেখেন এই সমীকরণটাকে ইচ্ছা করলে অঙ্কদের পার্থক্য y মাইনাস x দিয়েও করতে পারবেন। তখন অবশ্যই লিখতে হবে কি y এর ভ্যালুটা বড় x থেকে, y এর ভ্যালুটা বড় x থেকে, এটা আপনাকে লিখতে হবে এখান থেকে। তাহলে আমরা সংখ্যাটা নির্ণয় করে ফেলি, কি হয় সেটা দেখেন। অতএব সংখ্যাটি দেখেন y এর ভ্যালু 3, তাহলে 10 into 3 প্লাস x এর ভ্যালু 9 ইকুয়াল কত 30 প্লাস 9 ইকুয়াল 39। এই সংখ্যাটা 93 ও আসতে পারে, আপনার গাইডে হয়তো বা आंसर দুইটা দেয়া থাকতে পারে 93, ঠিক আছে? আপনি বললাম তো কখন 93 হবে, যখন y কে x থেকে বড় ধরবেন তখন অবশ্যই 93 আসবে। দেখেন আমি যে কথাটা বলেছিলাম এখানে x গ্রেটার দেন x কি ছিল একক স্থানীয় অঙ্ক, y কি ছিল দশক স্থানীয় অঙ্ক, তাহলে x কি বড় আছে না এই জায়গাতে এবং y3 কি আছে ছোট আছে, ঠিক আছে? এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এটা দুইটা সংখ্যা বের করতে পারেন আপনি, শর্তগুলোকে একটু ভিন্ন করে দিলেই দুইটা সংখ্যা বের করে নিতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে? একটা বের করলেও চলবে আপনার, দুইটা বের করে দিতে পারলে তো ভালো, অঙ্ক বড় হবে যদিও বা। দুইবারে করার প্রয়োজন নেই, একবারে আপনারা একটা সংখ্যা বের করে দিয়েন, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। লেখচিত্রের মাধ্যমে সমীকরণ জোটটি সমাধান করো, লেখচিত্রের মাধ্যমে সমীকরণ জোটটির সমাধান করো, ঠিক আছে? আপনাদেরকে অবশ্যই বলা ছিল দেখি যে এখান থেকে আমি আসলে মনে হয় একটা প্রশ্নের মধ্যে দেখেছিলাম যে কি যে ওইটার মধ্যে আসবে হচ্ছে যে কি যে আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওইটা দেওয়ার জন্য, ঠিক আছে? আর গুণন পদ্ধতিটা খুবই সহজ, ইনশাআল্লাহ আপনারা মানে 2-1 দিনের ভেতরেই ওই ক্লাসটা পাবেন, একটু ওয়েট করবেন আপনারা, ঠিক আছে? সেটার জন্য তো দেখেন গ নাম্বার প্রশ্নটাতে বলছে কি লেখচিত্রের মাধ্যমে সমাধান করার জন্য। শিখে নেন একটু। 4x মাইনাস 5y ইকুয়াল -7, ফাইন। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবং দেখেন যে এখান থেকে কি বলতেছে 5x মাইনাস y ইকুয়াল 7, এটা হচ্ছে আপনার 2 নং সমীকরণ। এই লেখের জন্য আপনাকে 100% এটা বুঝতে হবে যে কি যে এই লেখগুলো হবে সরল রেখা। লেখের বিষয়টা হচ্ছে কি আপনার এরকম গ্রাফ থাকবে, আপনার কাছে গ্রাফ থাকবে, ঠিক আছে? এই যে গ্রাফের ছোট ছোট ঘর থাকবে, এরকম থাকবে। তো এখান থেকে এটা থেকে আমি এখন বিভিন্ন মান বসিয়ে দুইটা সমীকরণের জন্য কাজ করতেছি, ঠিক আছে? 1 নং সমীকরণ হতে সবাই যে কাজটা করবেন দেখেন 1 নং সমীকরণ হতে 1 নং হতে, তাহলে দেখেন তো আপনি অবশ্যই লিখতে পারেন এখান থেকে -5y ইকুয়াল -7 মাইনাস 4x -1 দিয়ে গুণ করে দেন, তাহলে কি লিখতে পারেন 4y ইকুয়াল 7 প্লাস 4x বা 4x প্লাস 7। অতএব y ইকুয়াল, ঠিক আছে, 4x
+7 বাই হচ্ছে 5। এখন যে জিনিসটা আপনাকে এখান থেকে দুইটা বক্স বের করে আনতে হবে, ঠিক আছে, যে y না x এর বিভিন্ন মানের জন্য বা ভিন্ন ভিন্ন মানের জন্য, x এর ভিন্ন ভিন্ন, এইভাবে লিখবেন, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে, এই কথাটাই লিখবেন, মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। কথাগুলো একটু লিখে নেবেন। তো দেখেন এখান থেকে আপনি 3টা ভ্যালু দিয়ে পারেন, 4টা ভ্যালু দিয়ে পারেন, ভ্যালুগুলো কিভাবে বের করবেন সেটা একটু শিখেন। আমি 3টা ভ্যালু নিয়ে কাজ করতেছি, x এবং y। আচ্ছা, এখানে আপনারা পয়েন্ট আনার চেষ্টা করবেন না, এটাকে এমন কিছু সংখ্যা ধরবেন যে সংখ্যাগুলো অবশ্যই 5 দ্বারা বিভাজ্য যেন হয় যেন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, যদি আমি এখানে এই মানটাকে যদি 7 ধরে নিই x এর ভ্যালুটাকে, তাহলে 7 ধরলে কি হয়, 4 7 28 35, 5 7 35, তার মানে 7ই আসবে, এটা 7ই আসবে, ঠিক আছে। এরপরে দেখেন, যদি আমি এই মানটাকে এখন যদি এখানে ধরে নিই 7 ধরলাম, 8 যদি ধরি, তাহলে কি কোনো লাভ আছে? একটু লক্ষ্য করে দেখেন তো, 4 8 32 এবং সাথে কত আসে, 39 আসে, কোনো লাভ নাই, ঠিক আছে। মানে এমন ভাবে ধরবেন যেন এটা 5 দ্বারা বিভাজ্য হয়, আপনার এমন ভাবে ধরবেন যেন এটা 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এখানে একটু দেখি তো কি হয়। যদি 9 ধরি, তাহলে 4 9 36, 36 এর সাথে হচ্ছে 43, তাও যায় না এখান থেকে, ঠিক আছে। যদি আমরা এখান থেকে আর কত ধরতে পারি, এখান থেকে একটু দেখেন তো, এই 4 দুগুণা, হ্যাঁ, যদি আমরা 2 ধরে নেই, 2 যদি ধরে নেই, ঠিক আছে, যদি 2 ধরি, 4 দুগুণা 8, 8 আর 7 কত, 15, 15 কে 5 দ্বারা ভাগ করলে কত, 3। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এখান থেকে 7 থেকে 5 কমছে, তাহলে 5 থেকে কমা মানে কি, একটু সংখ্যা রেখার দিকে তাকান। এই যে এখানে যদি 2 থাকে, তাহলে 1 0 -1 -2 -3 -2 -1 0 1। তাহলে এখানে একটু দেখেন, -3 যদি ধরি আমি, তাহলে কত আসবে একটু লক্ষ্য করে দেখেন। -3 যদি ধরি, তাহলে -12, 7 গেলে -5 থাকে, তাইলে কি আসবে এখান থেকে, -1 আসবে। অর্থাৎ এই প্রত্যেকটা পয়েন্টের জন্য, ঠিক আছে, x এবং y এর ভ্যালুর জন্য আপনি পারবেন না ছক কাগজে স্থাপন করতে। যদি প্লাস হয়, দেখেন এটার বেসিক হচ্ছে কি, যদি প্লাস হয় তাহলে মূল রেখা যেটা ধরবেন, যদি প্লাস হয়, ঠিক আছে, ও বিন্দু যেটা ধরবেন, তার x এর মানটা প্লাস হলে ডান পাশে যাবে, x এর মানটা যদি মাইনাস হয় তাহলে বাম পাশে আসবে, x এর মান, y এর মানটা যদি পজিটিভ হয় তাহলে উপরে যাবে, আর y এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে নিচে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন। সেম প্রসিডার, মানে এই প্রসেসটা যেভাবে করলাম ঠিক একইভাবে দেখেন, এখন আপনি কি করতে পারেন, 2 নং সমীকরণটাকেও, এই 2 নং সমীকরণটাকেও আপনি সেম ভাবে এখান থেকে সমাধান করে নেন। সেম ভাবে আমি করছি, এখানে দেখেন 2 নং সমীকরণ হতে, এগুলা কেন যায়, কি কারণে যায়, ঠিক আছে, এই ক্লাসের মধ্যে, সমাধানের ক্লাসের মধ্যে এটা আলোচনা করার বিষয় না, তাই আমি করলাম না যে কি, যে গ্রাফের মধ্যে কেন এটা আমরা ধরছি বা বাস্তবতাতে এর প্রয়োগটা কি, আসলে এগুলো নিয়ে আর আমি কথা বলছি না। তাহলে দেখেন এখান থেকে অবশ্যই আমরা এর আগেও y এর ভ্যালু বের করেছিলাম, ঠিক এখান থেকে এখন y এর ভ্যালু বের করবেন। -y = 7 - 5x, তাহলে আপনি মাইনাস দিয়ে গুণ করে দেন, তাহলে কি হবে, y = 5x - 7, ঠিক আছে। তাহলে এটার জন্যও সেম ভাবে দেখেন, এটার জন্যও যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। তাহলে আমরা একটু ছকটা নেই এখান থেকে, x y, x এর মানটা আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেন, এখান থেকে 2 যদি নেন, 5 দুগুণা 10, 10 থেকে যদি 7 যায় তাহলে কত থাকে, 3 থাকে। এরপর দেখেন 3 যদি নেন, ঠিক আছে, আপনি 3 না, আপনি 4 নেন, ঠিক আছে, তাহলে কত আসবে, 4 নিলে, আচ্ছা আমরা এটাকে কমাই, বেশি হয়ে যাবে, 2 এর পরে যদি আপনি দেখেন এখান থেকে 0তে যাই, মূল বিন্দুতে যদি যাই, ঠিক আছে, মানে এই 0তে যদি থাকি, তাহলে 505 - 7 থাকবে, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে যদি আমি -1 নেই, তাহলে কি আসবে, -12 আসবে। এখন এই দুইটাকে দেখেন, এখান থেকে খেয়াল করে দেখেন, 2 3, দ্যাট মিন্স এই যখন আপনি এখানে গ্রাফের মধ্যে যখন এই রেখাগুলোকে যখন স্থাপন করবেন,
2 এবং 3 বিন্দুতে ছেদ করবে। x হচ্ছে ভুজ এবং y হচ্ছে কোটি। এই যে বিন্দুটাতে ছেদ করতেছে এটাই হচ্ছে কি লেখচিত্রের মাধ্যমে এর সমাধান। x এর ভ্যালু হবে 2 এবং y এর ভ্যালু হবে 3। আমার এখানে আসলে গ্রাফ পেপারের ব্যবস্থা নাই, তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি না, ঠিক আছে। তো তারপরেও আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যেন আপনারা বুঝতে পারেন। এখন লেখাগুলো লিখবেন কিভাবে দেখেন, আমরা এখানে লিখবো যে কি যে y, নিচের দিকে লিখবো কি y প্রাইম, এই পাশে লিখবো কি x প্রাইম, আর এটা হবে মূল বিন্দু o, আর এটা কি হবে x। এই x হচ্ছে পজিটিভ, x ড্যাশ বা x প্রাইম, এ হচ্ছে নেগেটিভ, y উপরের দিকে, ঠিক আছে, পজিটিভ, y প্রাইম বা y ড্যাশ, ঠিক আছে, ও কি হবে নেগেটিভ হবে। তাহলে এই অনুযায়ী এখন লিখবেন যে ছক কাগজে x ও x অক্ষ বরাবর x এবং y ও y বরাবর y এর মান বসিয়ে এই বিন্দুগুলো লিখবেন 7, মানে 7,7, এটাকে স্থানাঙ্ক বলা হয়। 7,7 কখনো সমান দিয়ে লিখবেন না, 2,3, ঠিক আছে, এবং হচ্ছে কি এখান থেকে -3,-1 একটা লিখতে পারলে বাকিটা লিখতে পারবেন। স্থাপন করে, ঠিক আছে, AB সরল রেখাটি পাই, AB সরল রেখাটি পাই, আরেকটাকে দিবেন CD সরল রেখাটি পাই, এটাকে স্থাপন করবেন সেম ভাবে, মানে সেম লেখায় লিখবেন। প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে এক একক ধরে, এই কথাটা অবশ্যই লিখবেন। x ও x প্রাইম, y ও y প্রাইম বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করে AB সরল রেখা পাই। এটাকেও লিখবেন সেম ভাবে, x ও x প্রাইম অথবা y ও y প্রাইম বরাবর, ঠিক আছে, x ও x প্রাইম বরাবর x এবং y ও y প্রাইম বরাবর y প্রতি ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরে 2, 3, 0, -7, -1, -12 বিন্দুগুলোকে স্থাপন করে পাই। এবার দেখেন যে কি যে এই সরল রেখাদ্বয় মিলিত হয়েছে, এই সরল রেখাদ্বয় মিলিত হয়েছে 2 এবং 3 বিন্দুতে। অতএব সমীকরণটির ভুজ, সমীকরণ দ্বয়ের ভুজ হচ্ছে কত 2 এবং কোটি হচ্ছে কত, কোটি হচ্ছে 3। অতএব নির্ণয় সমাধান xy = 2 এবং 3, ঠিক আছে। তো এইভাবে এই ম্যাথটাকে সলভ করবেন লেখচিত্রের মাধ্যমে। তো এরপরের ক্লাসটাতে আমি আর গুণন পদ্ধতিটা দেখিয়ে দেব, তাহলে এই অধ্যায়টা মোটামুটি ভাবে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক ভুল ভ্রান্তি ছিল, হয়তোবা ভিডিওর ফার্স্টের দিকে কিছুটা ভুল ছিল, সেজন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার মনে হচ্ছে কেন যেন আমি ভুল করেছি হয়তোবা, ঠিক আছে, বাট পরবর্তীতে ঠিকই ঠিক ছিল। যাই হোক, এগুলো মনে রাখবেন না, তবে বেসিক জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। তো আমি বরাবরের মতো আপনাদেরকে বলে যেতে চাই, সেটাই আমার পাশে আপনারা ছিলেন এবং আছেন, থাকবেন, ঠিক আছে, সেটাই আপনাদের প্রতি আমার কামনা রইল। আর অবশ্যই যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব তো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানাবেন। লাইক এবং কমেন্টটা হচ্ছে আপনার মন্তব্যের জন্য। তো দেখা হবে এই অধ্যায়ের উপরে, সেকেন্ড ক্লাসটা আমি 2-1 দিনের ভিতরে আপনাদের জন্য দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।